বন্ধুরা, চন্দ্রযান-3 নতুন ইতিহাস রচনা করে দিয়েছে। চাঁদের দীর্ঘ যাত্রার পথে সে বেরিয়ে পড়েছে ভারতের নাম সেই শীর্ষে পৌঁছানোর জন্য, যেটা এখনো পর্যন্ত কারোর ভাগ্যে জোটেনি। বিভিন্ন সমস্যার পরোয়া না করে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য তৎপর রয়েছে। চন্দ্রযান-3 চাঁদের সাউথ পোলে অবতরণ করে নতুন রেকর্ড গড়তে চলেছে। চন্দ্রযান-3 শুধু ভারতকেই নয়, বরং গোটা বিশ্বকেই বিশেষ কিছু উপহার দিতে চলেছে। এজন্য পুরো বিশ্বেরই নজর এখন চন্দ্রযান-3 এর সফল ল্যান্ডিং এর ওপর রয়েছে। এই সময় পুরো বিশ্বতে খুশির আবহাওয়া রয়েছে। প্রত্যেক ভারতবাসীর বুক এখন গর্বে চওড়া হয়ে গেছে। মোদি তো ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করতে করতে হাঁপাচ্ছেই না, কারণ ইসরোর বিজ্ঞানীরা ভারতের প্রতিভা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এত কম বাজেটে, যেটা ছিল প্রায় অসম্ভব, অনেক ঝুঁকিপূর্ণ স্থানে তার মিশনকে পাঠিয়ে পুরো বিশ্বকেই ভাবতে বাধ্য করেছে ইসরো। এমনকি নাসাও আশ্চর্য। ইসরোর সিক্রেট প্ল্যানিং কে জানার জন্য নাসা ইচ্ছামতো টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এরই মাঝে পুরো বিশ্ব জানতে চায় যে আমাদের চন্দ্রযান-3 কোন অবস্থায় রয়েছে, কত দূর পর্যন্ত পৌঁছেছে, চাঁদে কিভাবে পৌঁছাবে চন্দ্রযান-3, চাঁদের ঝুঁকিপূর্ণ এলাকা অর্থাৎ সাউথ পোলে নিজেকে রক্ষা করে কিভাবে অবতরণ করবে চন্দ্রযান-3, চাঁদে কি করবে চন্দ্রযান-3, চন্দ্রযান-3 ভারতের জন্য চাঁদ থেকে কি আনবে, এই সব কথাই ভিডিওতে বিস্তারিত জানবো। বন্ধুরা, 14 জুলাই ঠিক দুপুর 2:35 যখন এটা লঞ্চ করা হচ্ছিল, তখন সেই সময় সবার হার্টবিট বেড়ে গেছিল এবং ইসরোর টিম শ্বাসরুদ্ধ করে বসেছিল যখন ভারতের বাহুবলী রকেট LVM-3M4 বায়ুমণ্ডলকে চিরে সিংহের মতো গর্জন করতে করতে চন্দ্রযান-3 নিয়ে চাঁদের দিকে রওনা হয়। তখন ইসরোর বিজ্ঞানীরা যেন প্রাণ ফিরে পেয়েছিল। ইসরোর বিজ্ঞানীদের মধ্যে খুশির ঠিকানা ছিল না। যখন রকেটকে লঞ্চ করা হয় 1627 কিলোমিটার প্রতি ঘন্টা, চন্দ্রযান-3 কোন কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে চাঁদের মাটিতে অবতরণ করবে সেটা জানা অনেক জরুরি। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ ছোট করে আপনাদের জানিয়ে দিচ্ছে। দুপুর 2:35 LVM-3M4 এর ইঞ্জিন স্টার্ট করা হয় আর চন্দ্রযান-3 এর এই রকেট মেঘ চিরে চাঁদের দিকে অগ্রসর হয়। আর যখনই চন্দ্রযান-3 নিয়ে রকেট আগে অগ্রসর হয়, তখন প্রত্যেক ভারতবাসীর বুক গর্বে চওড়া হয়ে গেছিল। চন্দ্রযান-3 এর চাঁদ পর্যন্ত যাওয়ার প্রসেস এখান থেকেই শুরু হয়ে গেছিল। 108 সেকেন্ড পর 45 কিলোমিটার উচ্চতায় লিকুইড ইঞ্জিন চালু হতে এর গতি 6737 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যায়। 130 সেকেন্ড অর্থাৎ মহাকাশে 62 কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর চন্দ্রযান-3 থেকে দুটো রকেট বুস্টার আলাদা হয়ে যায় আর রকেটের প্রধান ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। আপনাকে জানিয়ে রাখি, রকেটকে আলাদা করার কাজ মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। দুটো বুস্টার রকেট থেকে আলাদা হওয়ার পর রকেটের গতি 7000 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছিল। পৃথক হওয়া দুটো আলাদা বুস্টারকে ইসরোর বিজ্ঞানীরা সফটওয়্যারের সাহায্যে সমুদ্রতে ফেলে দেয় আর রকেটের মেন ইঞ্জিন চন্দ্রযান-3 নিয়ে অগ্রসর হতে থাকে। 196 সেকেন্ড পর 92 কিলোমিটার উচ্চতায় চন্দ্রযান-3 বায়ুমণ্ডলের তাপ থেকে বাঁচানো হিট শিল্ড আলাদা হয়ে যায়। এই হিট শিল্ডকে এই জন্য আলাদা করা হয়েছিল কারণ মিশন 115 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গেছিল। 307 সেকেন্ড পরে রকেট থেকে লিকুইড ইঞ্জিন আলাদা হয়ে গেছিল। রকেট থেকে লিকুইড ইঞ্জিন আলাদা হওয়ার পর ক্রায়োজেনিক ইঞ্জিন চালু হয়ে যায় এবং চন্দ্রযান-3 নিয়ে আর্থ অরবিটের দিকে দ্রুত গতিতে অগ্রসর হতে থাকে। ক্রায়োজেনিক ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে রকেটের গতি 36,968 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছিল। তারপর আরো কিছু দূর গিয়ে ক্রায়োজেনিক ইঞ্জিনও বন্ধ হয়ে চন্দ্রযান-3 থেকে আলাদা হয়ে যায় এবং ভারতের চন্দ্রযান-3 লঞ্চিং এর 16 মিনিট 15 সেকেন্ড পর আর্থ অরবিটে এন্ট্রি নিয়ে নেয় এবং ধীরে ধীরে তার অরবিটকে বাড়িয়ে মুন অরবিটে এন্ট্রি নেবে এই চন্দ্রযান-3। আর্থ অরবিটে এন্টার হওয়ার পর প্রপালশন মডিউলের সাহায্যে ইসরো একে আগে ঠেলে দেবে। ইসরো চন্দ্রযান-3 প্রথমে কয়েকদিন আর্থ অরবিটে চারিদিকে প্রদক্ষিণ করাবে। প্রত্যেকটা প্রদক্ষিণ আগের তুলনায় আরো বড় হবে। এই প্রদক্ষিণগুলো ডিম্বাকার ভাবে হবে, কারণ ইসরো যদি চন্দ্রযান-3 বৃত্তাকারে প্রদক্ষিণ করায় তাহলে সেটা একই জায়গায় প্রদক্ষিণ করতে থাকবে। এজন্য স্পেসেতে কোনো অবজেক্টকে কাছে বা দূরে পাঠানোর জন্য ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করানো হয়ে থাকে। এইভাবেই ইসরো চন্দ্রযান-3 ধীরে ধীরে পৃথিবীর থেকে ক্রমশ দূরে নিয়ে যাবে। এরকম ভাবে ঘুরতে ঘুরতে কিছুদিন পর চন্দ্রযান-3 চাঁদের কাছাকাছি
চলে আসবে। চাঁদ পর্যন্ত যেতে এর 6 দিন সময় লাগবে। যখন চন্দ্রযান 3 মুন অরবিটে এন্টার করবে তখন সেই আগের মতোই সেম প্রসেসে ঘুরতে থাকবে। চন্দ্রযান 3 কে মুন অরবিটে রোটেশন করানো হবে এবং ধীরে ধীরে চাঁদের দিকে নিয়ে যাওয়া হবে। মুন অরবিটে এন্টার করার পর চন্দ্রযান 3 13 দিন পর্যন্ত একটা নির্ধারিত গতিতে চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে। যখন চন্দ্রযান 3 এবং চাঁদের মধ্যে দূরত্ব 100 কিলোমিটার হয়ে যাবে তখন ল্যান্ডার প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে যাবে। এরপরও ল্যান্ডার ছোট অরবিটে চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে, কিন্তু তার গতি ক্রমশ ধীরে ধীরে কম হতে থাকবে এবং অনুকূল পরিস্থিতির মাঝে ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করবে। ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে পৌঁছানোর পরই তাতে লাগানো র্যাম্প খুলে যাবে আর প্রজ্ঞান রোভার সেখান থেকে নেমে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। তারপর 14 দিন পর্যন্ত রোভার চন্দ্রপৃষ্ঠ পর্যবেক্ষণ করবে। সেখানকার তথ্য এবং ডেটা স্পেস সেন্টারে মজুদ বিজ্ঞানীদের পাঠাতে থাকবে। তারপর প্রজ্ঞান রোভার চাঁদের মাটি, সেখানকার আবহাওয়া, জল, পাথর এছাড়াও সেখানে মজুদ বিভিন্ন ধরনের খনিজের পরীক্ষা নিরীক্ষা করবে। অন্তত প্রায় 40 থেকে 42 দিন পর ল্যান্ডার ও রোভার চাঁদের সাউথ পোলে অবতরণ করবে। চন্দ্রযান 3 এর চাঁদে 23 আগস্ট সন্ধ্যা 5:47 অবতরণ করার কথা রয়েছে, কিন্তু সেখানে সূর্যোদয়ের পরিস্থিতিকে দেখে এতে পরিবর্তনও করা হতে পারে। যদি সূর্যোদয় হতে দেরি হয় তাহলে ইসরো ল্যান্ডিং এর সময় বাড়িয়ে সেপ্টেম্বরও করতে পারে। চাঁদে চন্দ্রযান 3 কে অবতরণ করানো এই মিশনের সব থেকে কঠিন পার্টের মধ্যে একটি। সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো ইসরো চন্দ্রযান 3 কে সাউথ পোলে 70 ডিগ্রি উচ্চতায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে। শেষ 15 মিনিট এই মিশনের সব থেকে কঠিনতম সময়। চন্দ্রযান 2 এই সময় ফেল হয়ে গেছিল। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চন্দ্রযান 3 চাঁদের সাউথ পোলে অবতরণকারী বিশ্বের প্রথম দেশ করে দেবে ভারতকে। এখনো পর্যন্ত মহাকাশযান হয় ভূমধ্যরেখা বরাবর অবতরণ করেছে বা সাউথ পোল নর্থ পোলের কিছু ডিগ্রি দূরত্বে অবতরণ করেছে। চাঁদের সাউথ পোল একটা ঝুঁকিপূর্ণ জায়গা। সবচেয়ে বড় সমস্যা তো এখানকার অন্ধকারাচ্ছন্ন স্থান। এখানে ল্যান্ডার নামানো বা কোনো মহাকাশযানকে নামানো খুবই মুশকিল, কারণ চাঁদে পৃথিবীর মতো বায়ুমণ্ডল নেই। নাসা তো এটাও বলেছে যে আমরা যতই উন্নত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করি না কেন আর যতই অ্যাডভান্স ল্যান্ডার সেখানে পাঠাই না কেন, তারপরও এটা বলা মুশকিল হবে যে সাউথ পোলের মাটি আসলে দেখতে কেমন। আর কিছু কিছু সিস্টেম তাপমাত্রার ব্যবধানের জন্য খারাপ হয়ে যায়, কারণ এখানে তাপমাত্রা -230 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়। এই কারণের জন্য এখানে ইলেকট্রিক উপকরণ কাজ করে না। আর তাছাড়াও এখানে অনেক কিলোমিটার পর্যন্ত শুধু গর্তই রয়েছে। যদিও বিশ্ব এই অংশ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে, নাসাও পরের বছর সাউথ পোলে অ্যাস্ট্রোনটকে পাঠানোর জন্য তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে সাউথ পোলে এমন কি রয়েছে? রিসার্চ অনুযায়ী এখানে অনেক আশ্চর্য করার মতো তথ্য পাওয়া যেতে পারে, যেটা পুরো বিজ্ঞানী মহলকে আশ্চর্য করতে সক্ষম। ভারতের চন্দ্রযান 1 মিশন থেকে জানা গেছিল যে এখানে জলের অস্তিত্ব রয়েছে। এখানে কোনো কিছু বছরের পর বছর সুরক্ষিত থাকতে পারে, কারণ এখানে তাপমাত্রা অনেক কম। চন্দ্রযান 3 এর মেন উদ্দেশ্য কি? ইসরোর কথা অনুযায়ী চন্দ্রযান 3 এর 3টে প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথম, বিক্রম ল্যান্ডারকে চাঁদের মাটিতে সুরক্ষিতভাবে সফট ল্যান্ডিং করানো। দ্বিতীয়, প্রজ্ঞান রোভারকে চন্দ্রপৃষ্ঠে চালিয়ে দেখানো। আর তৃতীয় হলো সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষা করা। বিক্রম ল্যান্ডারের সাথে 3টে এবং প্রজ্ঞান রোভারের সাথে 2টো পেলোড থাকবে। পেলোডকে সহজ ভাষায় মেশিনও বলতে পারেন। যদি রোভার ল্যান্ডার থেকে বাইরে এসে যায় তারপরও কিন্তু এটা একে অপরের সাথে কানেক্টেড থাকবে। রোভার যা তথ্য পাবে তা ল্যান্ডারকে পাঠাবে আর ল্যান্ডার সেটা ইসরোকে পাঠাবে। তো বন্ধুরা, চন্দ্রযান 3 এর সফল ল্যান্ডিং এর জন্য আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে আশা করি নিচে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন।